হ্যালো বন্ধুরা, আজ আমি একটি সত্য ঘটনা অবলম্বনে তৈরি মুভি সম্পর্কে এক্সপ্লেইন করব। দর্শকদের জন্য এই মুভির ইংরেজি নাম হচ্ছে দ্য হাইয়েস্ট অফ দ্য সেঞ্চুরি। এটি একটি সত্য ঘটনা যেখানে আর্জেন্টিনার 5 জন ব্যক্তি সেই দেশের ইতিহাসে সবচেয়ে বড় চুরি করেছিল, তাও দিনে দুপুরে এবং পুলিশের সামনে। এই চুরির সময় একজন মানুষের গায়েও আঁচড় লাগেনি। এই মুভিটি আর্জেন্টিনায় তৈরি হয়েছিল। যদি প্রতিক্রিয়ার কথা বলা হয় তবে এটি অত্যন্ত ইতিবাচক সাড়া পেয়েছিল এবং আমিও এই মুভিটি খুবই পছন্দ করেছি। তাই আশা করি আপনাদেরও এই মুভিটি খুবই ভালো লাগবে। তাহলে আর সময় নষ্ট না করে চলুন মূল এক্সপ্লেইনটি শুরু করা যাক। এই মুভির শুরুতে আমরা ফার্নান্দোকে দেখতে পাই যে পারিবারিক জীবনে খুবই একা ছিল, তবে কোনো ধরনের মানসিক সমস্যা বা দুঃখও ছিল না, কিন্তু সে তার জীবনে একটি শূন্যতা অনুভব করেছিল। সে এমন কিছু করতে চায় যা আগে কখনোই করেনি। ফার্নান্দো একজন ভালো মার্শাল ছিল। এক রাতে বৃষ্টিতে কাজ শেষ করে বাড়ি ফেরার সময় সে সিগারেট টানতে থাকে, কিন্তু তখনই একটি গাড়ি পানি ছিটিয়ে তার সিগারেটটি ভিজিয়ে দেয়। সে সিগারেটটি রাস্তার মধ্যেই ফেলে দেয়। তখন সিগারেটটি বৃষ্টির পানিতে ভেসে যায়। তখন ফার্নান্দো দেখতে পারে যে সিগারেটটি বৃষ্টিতে ভিজে একটি ম্যানহোলে প্রবেশ করে ড্রেনের মধ্যে চলে যায়। সে ড্রেনের উপর তাকায়। ঠিক তার সামনেই ছিল আর্জেন্টিনার সবচেয়ে বড় ব্যাংক অফ রিভার। তখন সে ম্যানহোলের ঢাকনা খুলে এবং ড্রেনের পথ অনুসরণ করে সে জানতে চায় যে ড্রেনটি কোথায় গিয়ে শেষ হয়েছে। ফার্নান্দো একটি সেতুতে গিয়ে পৌঁছায় যেখানে ড্রেনটি শেষ হয়েছিল। শেষ পর্যন্ত দেখার জন্য সে সেতুর নিচে চলে যায়। সেখানে দেখতে গিয়ে একটি বড় পাইপে প্রবেশ করে। তখনই ফার্নান্দোর মনে একটি পরিকল্পনা আসে। সে ভাবে এই ড্রেনের রাস্তা দিয়েই ব্যাংকে ডাকাতি করা যাবে। পরের দিন সে তার একটি বন্ধুর কাছে যায় যে মেশিন তৈরিতে খুবই দক্ষ ছিল। সে তার বন্ধুর কাছে সমস্ত পরিকল্পনার কথা বলে আর বন্ধু তাকে ব্যাংক ডাকাতিতে সাহায্য করতে রাজি হয়। তবে তার বন্ধু বলে যে এই পরিকল্পনার জন্য তাদের অনেক টাকা লাগবে এবং তাদের একজন বিনিয়োগকারী দরকার। তারপর ফার্নান্দো তার সকল বন্ধুদেরকে ডেকে নিয়ে সকল পরিকল্পনার কথা বলে, কিন্তু তাদের কারোর কাছে টাকা ছিল না। তারপর তার এক বন্ধু বলে যে সে এমন একজনকে চিনে যে তাদের পরিকল্পনায় অর্থায়ন করতে পারবে, অর্থাৎ বিনিয়োগ করতে পারবে। এরপর আমরা মারিও নামের একজন লোককে একটি ট্রাভেল এজেন্সিতে দেখি। সে ভ্রমণের জন্য টিকিট বুক করছিল, কিন্তু সে সাথে এই পেমেন্টের জন্য 2000 পেসো নিয়েছিল, যেখানে তার শুধুমাত্র 200 পেসো ছিল। আর পেসো হচ্ছে আর্জেন্টিনার মুদ্রা। সে যখন তাকে 2000 পেসো দেয় তখন এজেন্ট বলে যে আমার ফি মাত্র 200 টাকা, আপনি এত টাকা দিলেন কেন? তখন সে বলে যে আমি এটা ভুলে নিয়ে এসেছি, আমি আসলে জানতাম না, কিন্তু এখন যেহেতু আমি বাড়ি ফিরবো না, এই টাকাও আমি সাথে নিয়ে যেতে চাই না, তাই আপনার কাছেই রেখে দেন, আমি আগামীকাল এই টাকা এসে নিয়ে যাব। তখন সেই এজেন্টের লোকটি তার খামের ভর্তি টাকা রেখে দেয় এবং সে এটি লকারের মধ্যে রাখে। এরপর রাতে মারিও সেই ট্রাভেল এজেন্সিতে ফিরে আসে। যদিও তার বয়স অনেক বেশি, কিন্তু তারপরেও সে সহজেই দেয়াল বেয়ে সেই এজেন্সির ভিতরে চলে যায়। আর মারিও চালাকি করে এই খামের ভিতরে ছোট একটি চিপস রেখেছিল, যেটা দিয়ে সে জানতে পারে যে কোথায় রাখা হয়েছে এবং ইন্ডিকেটর দিয়ে সে লকারের খোঁজ পায় যেখানে সে তার খামটি রেখেছিল। তারপর সে লকার ভেঙে সে খামসহ এবং বাকি টাকাও চুরি করে নেয়। এভাবেই মারিও ছোটোখাটো চুরি করে সে অনেক টাকা জমিয়েছে। তারপর সে সকল টাকা নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। পরের দিন আমরা দেখতে পারি যে ফার্নান্দো মারিওর সাথে একটি নির্দিষ্ট স্থানে দেখা করে। প্রথমে তারা সাধারণ কথাবার্তা বলে, পরে ফার্নান্দো তাকে ব্যাংক ডাকাতির প্রস্তাব দেয় এবং বলে যে এই কাজটি করার পরে তাদের আর কোনো টাকা পয়সার দরকার পড়বে না। এরপর ফার্নান্দো সকল প্ল্যান ব্যাখ্যা করে। সে বলে যে আর্জেন্টিনার সেন্ট্রাল ব্যাংকের নিয়ম অনুযায়ী কোনো ব্যাংকের অ্যাকাউন্টে যদি 10,000 পেসো জমা হয় তা সেফটি ডিপোজিট বক্সে জমা করতে হয়। এই টাকাই হলো সেই ব্যাংকের বড় সম্পদ যা একটি ব্যাংক চালানোর জন্য প্রয়োজন। এরপর ফার্নান্দো মারিওকে নিয়ে ব্যাংকের সামনে যায় এবং সেই ড্রেনের কাছে চলে যায়। সে ড্রেন থেকে একটি মাপার ফিতা নিচে ফেলে দেয়। তো মারিও তখনও বুঝতে পারছিল না যে ফার্নান্দো আসলে কি করছে। তারপর ফার্নান্দো মারিওকে নিয়ে সেই ড্রেনের ভিতরে প্রবেশ করে এবং তারা যে ফিতাটি ফেলেছিল তারা দেখতে পারে যে এখান থেকে মাত্র 18 মিটার দূরে, অর্থাৎ এখান থেকে ব্যাংকটি মাত্র 18 মিটার দূরে আছে। তাদেরকে নিচের ভল্টে প্রবেশ করার জন্য 18 মিটার খোদাই করতে হবে। তখন মারিও বৃষ্টির কথা ভাবছিল। সে বলে যে যদি বৃষ্টি পড়ে তাহলে ড্রেনের মধ্যে অনেক পানি জমে যাবে এবং তারা ধরা পড়ে যেতে পারে। তখন ফার্নান্দো বলে যে তারা এমন একদিন ডাকাতি করবে যেদিন বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। তাই মারিও তার পরিকল্পনা খুবই পছন্দ করে। এর পরবর্তী মিটিংয়ে আমরা দেখতে পারি যে ফার্নান্দো, মারিও এবং তার আরও 2 জন উপস্থিত ছিল। তাদের পরিকল্পনাটি ছিল একটি সুড়ঙ্গে খুঁড়ে ব্যাংকের ভিতরে প্রবেশ করবে, কিন্তু ব্যাংকের ভিতরে মোশন সেন্সর ছিল। তো ফার্নান্দো বলে যে মোশন সেন্সর গতি শনাক্ত করে না, অর্থাৎ তাপমাত্রা শনাক্ত করে।
তাই সে স্লিপিং ব্যাগ দিয়ে একটি স্যুট বানিয়েছিল যাতে মোশন সেন্সর তাদের শনাক্ত করতে না পারে। কিন্তু তখনও তাদের ব্যাংকের ভল্ট খোলার মতো কোনো পরিকল্পনা ছিল না এবং সেখানে তারা আরও পরিকল্পনা করে যে ব্যাংক ডাকাতির পূর্বে ব্যাংক সম্পর্কে ভালোভাবে জানতে হবে এবং ব্যাংকের সব কিছু আমাদেরকে দেখতে হবে। তাই ব্যাংক ডাকাতির পূর্বে তারা সমস্ত কিছু দেখা শুরু করে দেয়, অর্থাৎ ব্যাংকের যাবতীয় খুঁটিনাটি দেখা শুরু করে দেয়। পরের দিন ফার্নান্দো প্রথমে ব্যাংকের পার্কিং এর অংশের ফটো তোলে। তারপর ফার্নান্দো এবং তার বন্ধু মিলে ব্যাংকে প্রবেশ করে এবং সেখানে তারা ভালোভাবে সব কিছু পর্যবেক্ষণ করে, কোথায় কতগুলো সিসিটিভি ক্যামেরা আছে এবং কোথায় গার্ড আছে সব কিছু তারা ভালোভাবে লক্ষ্য করে এবং কাজের অজুহাতে সে ব্যাংকের দ্বিতীয় তলায় যায় এবং সে বসে বসে ফটো তুলতে শুরু করে। সে ইচ্ছে করে ব্যাংকে দীর্ঘ সময় কাটানো শুরু করে যাতে ব্যাংকের সিকিউরিটি তাকে সন্দেহ করে জিজ্ঞাসাবাদের জন্য নিচের বেসমেন্টে নিয়ে যায়। তার দীর্ঘ সময় অপেক্ষা করার জন্য সিকিউরিটি তাকে সন্দেহ করে এবং একটি পুলিশ ডাকে। ফার্নান্দো যখন বের হতে চায় ঠিক তখনই ব্যাংকের গার্ড তাকে থামিয়ে দেয় এবং পুলিশও সেখানে চলে আসে। তারা দুজনে তাকে বেসমেন্টে নিয়ে যায়। যাওয়ার পথে ফার্নান্দো সেফ ডিপোজিটের বাক্সের রুমটিও দেখে নেয়। নিচের বেসমেন্টে নিয়ে গিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা শুরু করে, কিন্তু তার কাছে কোনো কিছুই পায় না এবং কি তার ক্যামেরাটাও খালি ছিল। সে আগেই ক্যামেরা থেকে মেমোরি কার্ড বের করে রেখেছিল। এক্ষেত্রে ফার্নান্দোর পরিকল্পনা অনুযায়ী ব্যাংকের সব কিছু তার দেখা হয়ে গেছে। তখন তাকে ছেড়ে দেয়। এখন তাদের শুধু ড্রেন এবং ব্যাংকের মধ্যকার দূরত্ব বের করতে হবে। এর জন্য ফার্নান্দো একটি সাইকেলের টায়ার ব্যবহার করে। সে ড্রেনের ঢাকনা থেকে ব্যাংক পর্যন্ত দূরত্ব মাপে, যে টায়ার কতবার ঘুরলো তা গণনা করে। পরের দিন ফার্নান্দো জ্যামিতির ট্রায়াঙ্গল পদ্ধতি ব্যবহার করে হিসাব করে তাদের সুড়ঙ্গ কতটা কোণে এবং কতটা লম্বা করতে হবে কিছু তারা বের করে দেয়, কারণ সে জ্যামিতিতে খুবই দক্ষ ছিল। এরপর আমরা মারিওর কথায় আরও জানতে পারি যে তারা যে টাকা চুরি করবে এতে গ্রাহকদের কোনো ক্ষতি হবে না, কারণ তাদের ব্যাংকে ইন্স্যুরেন্স আছে, অর্থাৎ চুরিতে কারো বিশেষ ক্ষতি হবে না, শুধুমাত্র ব্যাংকের ক্ষতি হবে। এরপর ফার্নান্দো ব্যাংকের সেফটি বাল্ব সম্পর্কে জানতে চায়, কারণ সে এখনও তা খোলার উপায় বের করতে পারেনি। এরপর আমরা দেখতে পারি যে তারা সবাই সরঞ্জাম নিয়ে ড্রেনে যায় এবং তারা আগেই সেখানে চিহ্ন করে রেখেছিল এবং সুড়ঙ্গ খোঁড়া শুরু করে দেয়। পরের দিন আমরা দেখি তাদের সাথে আরও একজন লোক আসে যার নাম হচ্ছে আলবার্তো। সে ট্রান্সপোর্টের ব্যবস্থা করবে এবং তারা ওয়েল্ডিং মেশিন দিয়ে লকার খোলার কথা ভাবে, কিন্তু একটি লকার খুলতে তাদের 1 থেকে 2 মিনিট লাগবে আর ব্যাংকের লকারে টোটালি 400টি বক্স খুলতে হবে। তাদের হাতে মাত্র কয়েক ঘন্টা সময় থাকবে। ফার্নান্দো বুঝতে পারে যে তাদের আরো দ্রুত করতে হবে, এজন্য তাদের আরো পরিকল্পনা করতে হবে। এর জন্য প্রথমে তাদের লকারের লক বুঝতে হবে। তখন ফার্নান্দো অন্য কোনো ব্যাংকের ব্রাঞ্চ থেকে একটি লকার ভাড়া নেওয়ার পরামর্শ দেয়। পরের দিন আমরা দেখি যে মারিও এই একই ব্যাংকের অন্য একটি ব্রাঞ্চ থেকে একটি সেফটি ডিপোজিট বক্স ভাড়া নেয় এবং তা খোলার সময় সকল মেকানিজম ভালো করে খেয়াল করে। এরপর আমরা দেখতে পারি যে আলবার্তো তাদের ব্যাংক ডাকাতি সম্পর্কে আলবার্তোর স্ত্রীকে জানিয়েছে। এই কথা শুনে সবাই হতবাক হয়ে যায়, তবে আলবার্তো তাদের আশ্বস্ত করে বলে যে তার স্ত্রী তার সকল কাজই জানে এবং সে কখনোই ফাঁস করবে না। এখন তাদের আর কোনো উপায় ছিল না, তাই তারা আলবার্তোর কথা মেনে নেয়। পরের দৃশ্যে আমরা দেখতে পারি যে তারা লেজার পয়েন্ট ব্যবহার করে অত্যন্ত সঠিকভাবে সুড়ঙ্গ করছে। তারপর ফার্নান্দো ব্যাংকের ভল্ট খোলা নিয়ে মারিওর কাছে একটি আইডিয়া শেয়ার করতে যায়। মারিয়াকে বলে যে সে সব সমস্যার সমাধান করে ফেলেছে। ব্যাংক খোলা থাকাকালীন এবং বন্ধ থাকাকালীন সেফটি প্রোটোকল আলাদা হয়। সামনে থেকে চুরি রোধ করতে সিকিউরিটি সিস্টেম আছে এবং নিচের সুড়ঙ্গ দিয়ে চুরি রোধ করার ব্যবস্থা আছে, কিন্তু এই দুইটি সিস্টেম একসাথে কখনোই কাজ করে না। ফার্নান্দোর পরিকল্পনা হলো যখন ব্যাংক খোলা থাকবে তখন তারা ব্যাংকে প্রবেশ করবে আর তখন সেফটি বাল্বও খোলা থাকবে। আর পুলিশ তখন ভাববে যে সাধারণ চোর ব্যাংকের ক্যাশ লুট করতে এসেছে। তারা পুলিশকে এমন ভাবে বোকা বানাবে যে তারা মনে করবে যে চোররা সামনের দরজা দিয়ে পালাতে চেষ্টা করছে। এতে পুলিশ কখনোই সুড়ঙ্গের কথা ভাববে না আর সুড়ঙ্গ দিয়ে তারা ব্যাংকে প্রবেশ করবে না, কিন্তু সুড়ঙ্গ দিয়ে তারা বের হবে। তাই মারিও এই পরিকল্পনাটা খুবই পছন্দ করে। তারপর সবাই নিজ নিজ প্রস্তুতি নিতে শুরু করে। তারপর যেদিন চুরির দিন সেদিন সবাই আঙ্গুলে গ্লু লাগিয়ে নেয় যাতে ফিঙ্গারপ্রিন্ট না আসে। একজন লোক ড্রেন দিয়ে প্রবেশ করে এবং অন্য সবাই ব্যাংকের সামনে দিয়ে ব্যাংকের সাধারণ গ্রাহকের মতোই প্রবেশ করে।
লবিতে আসার পর তারা মাস্ক পরে নেয় এবং প্রথম তলায় প্রবেশ করে সবাইকে বন্দুকের মুখে আটক করে এবং সবাইকে মাটিতে শুইয়ে দেয়। এভাবে ব্যাংকের নিচতলায় এবং দোতলায় সবাইকে একই পদ্ধতিতে বন্দি করে এবং সবাইকে আটক করে। এক্ষেত্রে আমরা দেখতে পারি যে সিকিউরিটি রুমে যে একজন সিকিউরিটি ছিল সে সিসিটিভি ফুটেজে সব কিছু দেখে। তখন সে লোকাল পুলিশকে ইনফর্ম করে আর ফার্নান্দো এই ওয়াকি টকির মাধ্যমে এটা শুনতে পায়। তখন তারা ব্যাংকের সকল দরজা লক করে দেয় এবং গেট লক করে দেয়। আর এই মুহূর্তে বাইরে পুলিশে চলে আসে। তো ফার্নান্দো এক ব্যক্তিকে ব্যাংকের বন্দুকের মুখে বাইরে নিয়ে যায় এবং পুলিশকে হুমকি দেয় যে যদি কেউ গুলি করে তাহলে তারা ভিতরের সবাইকে মেরে ফেলবে। এরপর একজন ব্যাংকের ক্যাশে থাকা সকল টাকা চুরি করতে থাকে যাতে সবাই ভাবে যে তারা ছোটখাটো চুরি করতে এসেছে। তারপর মারিও একজন মহিলাকে নিচে নিয়ে আসে এবং ফার্নান্দো তাকে বন্দুকের মুখে সিকিউরিটির কাছে নিয়ে আসে এবং সিকিউরিটিকে বলে বের হয়ে আসতে। যদি সে বের হয়ে না আসে তাহলে এই মহিলাকে সে মেরে ফেলবে। পরে সিকিউরিটি বেরিয়ে আসে। তখন সিকিউরিটির কাছে থাকা মোবাইল সে নিয়ে নেয়। তারপর বন্দুকের মুখে তাকে বাহিরে নিয়ে ছেড়ে দেয় আর ফার্নান্দো মহিলাটিকে একটি রুমে বন্দি করে নেয়। তারপর দেখতে পারি যে সবাই মিলে ব্যাংকের সব সিসি ক্যামেরা ভেঙে ফেলে এবং নিচে যে সুড়ঙ্গ দিয়ে আসছিল সেও ভিতরে প্রবেশ করে। তারপর দেখতে পারি যে মারিও উপরের সকল লোককে সে পাহারা দেয় এবং ফার্নান্দো নিচে বেসমেন্টে চলে যায় যেখানে বোল্ট ছিল। এরপর আমরা দেখতে পারি যে সুড়ঙ্গ দিয়ে যে লোকটি ব্যাংকে প্রবেশ করেছে সে একটি পাওয়ার মেশিন এনেছিল যা দিয়ে মাত্র 7 সেকেন্ডে বোল্ট ভেঙে ফেলা যেত এবং সে এই মেশিন দিয়ে ব্যাংকের সেফ ডিপোজিট বক্স ভাঙতে শুরু করে। এরপর সবাই ঘড়ি সেট করে দেয়। এরপর আমরা দেখতে পারি যে ব্যাংকের বাইরে স্পেশাল ফোর্স, মিডিয়া এবং আটককৃত লোকদের আত্মীয় স্বজন জড়ো হয়ে যায়। তখন আমরা পুলিশ ক্যাপ্টেনকেও দেখি যে সিকিউরিটির সাথে কথা বলে। যে সিকিউরিটিকে তারা বের করে দিয়েছিল সেই সিকিউরিটি জানায় যে তারা 4-5 জন, তাদের কাছে হ্যান্ডগান এবং শটগানও আছে। তারা সকল টাকা চুরি করার চেষ্টা করতেছে এবং সে সিকিউরিটির ফোনও নিয়ে নিয়েছে। এক্ষেত্রে ক্যাপ্টেন সন্দেহ করে যে এই সিকিউরিটিও হয়তো তাদের সাথে যোগ সাজস করেছে। নিচে ফার্নান্দো এবং আলবার্ট সকল বোল্ট একে একে ভাঙা শুরু করে এবং সব কিছু সংগ্রহ করে। এই সময় তারা ছাদের উপরে কেউ হাঁটছে এরকম শব্দ শুনতে পায়। এরপর ক্যাপ্টেন মারিওর কাছে ফোন করে যে মোবাইলটা সে সিকিউরিটির কাছ থেকে নিয়েছিল, কিন্তু মারিও কথা বলতে একটু ভয় পায়। এরপর আমরা ফ্ল্যাশব্যাকের দৃশ্য দেখতে পাই যেখানে কঠিন অবস্থায় মারিও কিভাবে মনোবল সহকারে কথা বলবে সেই জন্য একটি ট্রেনিং করেছিল। তো বাইরে থেকে ক্যাপ্টেন কথা বলছিল। তো মারিও আত্মবিশ্বাসের সাথে ক্যাপ্টেনের সাথে কথা বলে। সে বলে যে ব্যাংকের ছাদে থেকে যদি পুলিশ সরানো না হয় তাহলে তারা সকলকে হত্যা করবে। তখন ক্যাপ্টেন পুলিশকে ছাদ থেকে নামিয়ে আনে, কিন্তু পাশের বিল্ডিং এ স্নাইপার মোতায়েন করা ছিল। আর মারিও এদিকে পরিকল্পনা করে যে কিভাবে পুলিশকে আরো বেশি দেরি করানো যায়। এদিকে ক্যাপ্টেন মারিওকে ফোনে বলে যে তাদেরকে আত্মসমর্পণ করতে। তারা যদি আত্মসমর্পণ করে তাহলে তাদের শাস্তি কম হবে। আর এই ক্ষেত্রে মারিও পরিকল্পনা করে পুলিশকে আরো দেরি করায় যাতে সকল কাজ সম্পূর্ণভাবে ভালোভাবে কমপ্লিট করতে পারে এবং সকল বক্স খুলে ফেলতে পারে, যাতে যত ক্যাশ, সোনা দানা, গহনা ছিল সব কিছু তারা ভালোভাবে নিতে পারে। তখন মারিও বলে যে 1 ঘন্টার মধ্যে তাদের জন্য একটি উকিল আনতে হবে। বাহিরে পুলিশ এবং অন্যান্য ফোর্স সেখানে দেখে যে ব্যাংকে প্রবেশের মাত্র 2টি রাস্তা আছে, সামনে এবং পার্কিং লট থেকে, কিন্তু ভিতরের পরিস্থিতি তারা জানতো না। তবে তারা যাদেরকে ছেড়েছে তাদের কাছ থেকে জানতে পারে যে তারা শুধু চুরি করার চেষ্টা করেছে কিন্তু তারা কাউকে মারে নাই। তখন পুলিশ ক্যাপ্টেন ভিতরে পরিস্থিতি জানার চেষ্টা করে। তারপর মারিও ক্যাপ্টেনকে আবারও কল করে এবং উকিল সম্পর্কে জিজ্ঞাসা করে। তখন ক্যাপ্টেন বলে যে উকিল আসতেছে। তখন ক্যাপ্টেন তাদের সাথে নেগোসিয়েট করার জন্য একজনকে ছাড়ার কথা বলে যাতে তারা তাদের সাথে কোঅপারেট করতে পারে। তখন তারা ব্যাংক থেকে একজন যুবককে বের করে দেয়। কিছুক্ষণ পর ক্যাপ্টেন সেই যুবকের কাছে গিয়ে ভিতরের অবস্থা জানতে চায়, কিন্তু যুবকটা এতই ভয় পেয়েছিল যে সে কিছুই বলতে পারে না এবং তার প্যান্টেই প্রস্রাব করে ফেলে। ক্যাপ্টেন তাকে বলে যে অন্য কাউকে পাঠাও যে কিছু বলতে পারবে। তখন ক্যাপ্টেন তাদেরকে আবারও সারেন্ডার করতে বলে এবং তাকে বলে যে তার শাস্তি কম হবে। ক্যাপ্টেন একজন আইনজীবীর সাথে কথা বলে দেয়। তখন সে আইনজীবী আসে এবং আইনজীবী মারিওর সাথে কথা বলতে চেষ্টা করে, কিন্তু মারিও তার সাথে কোনো ক্রমে কথা বলতে চায় না, কারণ সে আইনজীবীকে বিশ্বাস করে না, কারণ সেই আইনজীবী তাকে আরেকবার জেলে ফাঁসিয়েছিল এবং তার কারণেই বেশি শাস্তি হয়েছিল। এবং তার যখন বেশি শাস্তি হয়েছিল সে আইনজীবী তাকে দেখে হেসেছিল। তখন আইনজীবী বলে যে পূর্বে যদি আমার কোনো ভুল হয়ে থাকে সেজন্য তাকে ক্ষমা করে দিতে। তখন মারিও বলে যে তার একজন নিজস্ব আইনজীবী আসে, সে তার সাথে কথা বলতে চায়। এইভাবে তারা পুলিশকে আরও সময় ক্ষেপণ করে
যাতে ভিতরের সকল বক্স ভালোভাবে খুলতে পারে এবং সব কিছু তারা নিয়ে যেতে পারে। ভিতরে ডাকাতরা তখন আরও জানতে পারে যে এখানে একজন বৃদ্ধ মহিলা আছে যার আজকে জন্মদিন। তখন মারিও সেই বৃদ্ধটিকে জন্মদিনের শুভেচ্ছা জানায়। এক্ষেত্রে একটি ছোট চকলেট এবং মোমবাতি জ্বালিয়ে তাকে শুভেচ্ছা জানায়। অন্যদিকে স্নাইপারের ক্যাপ্টেনরা তাকে জানায় যে তারা একজন বৃদ্ধ মহিলার জন্মদিন পালন করতেছে, কিন্তু ক্যাপ্টেন এটি বিশ্বাসই করতে পারে না। পরে মারিও তার জন্মদিনের গিফট হিসেবে তাকে বাহিরে ছেড়ে দেয়। এরপর বৃদ্ধাটি বাহিরে এসে বলে যে তারা খুবই ভালো মানুষ এবং তাদের সাথে খুবই ভালো আচরণ করতেছে। এভাবে ডাকাতরা ভিতরে থেকে বিভিন্ন ধরনের তাল বাহানা করে এবং পাশাপাশি তাদের সময় নষ্ট করে। এদিকে নিচে ওভারহিটের কারণে যে পাওয়ার মেশিনটা এনেছিল সেটি নষ্ট হয়ে যায়। তখনও অনেক বাক্স বাকি ছিল। তখন ফার্নান্দো মারিওর কাছে কল করে বলে যে মেশিন বন্ধ হয়ে গেছে, তাদের আরও সময় দরকার। অন্যদিকে দেখতে পারি যে মারিও আগের উকিলের সাথে কথা বলতে থাকে, কিন্তু মারিও তাকে গালি দিতে শুরু করে, কারণ আগের বার সে তাকে সাহায্য করেনি এবং ক্যাপ্টেনকে বলে যে সে তার অবশ্যই নিজস্ব আইনজীবীর সাথে কথা বলবে। ক্যাপ্টেন তাকে আইনজীবীর নাম্বার চাইলে মারিও একটি নাম্বার দেয়। এদিকে নিচের মেশিন আবার চালু হয় এবং তারা বাক্স খোলা শুরু করে। তারপর ক্যাপ্টেন মারিয়ার দেওয়া সেই নাম্বারে কল করে। দেখতে পারি যে মারিয়া চালাকি করে তাদের নিজেদেরই নাম্বার দেয় যাতে ক্যাপ্টেনের আরও সময় নষ্ট হয়। দেখতে পারি যে মারিও নিজেই উকিল সেজে কথা বলে এবং সে বলে যে সে এখনোই এখানে আসছে এবং তারা মারিওর আইনজীবীর জন্য অপেক্ষা করে। কিন্তু ক্যাপ্টেনের কিছু সন্দেহ হচ্ছিল। নিচের মেশিন আবারও বন্ধ হয়ে যায় এবং তাদের যাওয়ার সময় হয়ে গেছে। তারা তাদের নির্ধারিত সময়ের চেয়েও 5 মিনিট দেরি করে ফেলেছে। তখন তারা ব্যাগগুলো সুড়ঙ্গের দিকে ফেলে দিতে শুরু করে। তারা সকল বন্দীদেরকে এক জায়গায় জড়ো করেছিল এবং মারিও তাদের উপর নজর রাখছিল। এরপর মারিও আবারও ক্যাপ্টেনকে কল করে এবং উকিল সম্পর্কে জিজ্ঞেস করে। ক্যাপ্টেন অন্য অফিসারকে তার লায়ারকে কল করতে বলে, যার ফোন মারিওর পিছনেই ছিল। এরপর তারা সকল ব্যাগ গুছিয়ে সুড়ঙ্গের দিকে চলে যায়। তারা একে একে সুড়ঙ্গে প্রবেশ করে এবং একজন লোক বাকি ব্যাগগুলো দেয়। বাইরে ক্যাপ্টেন বুঝতে পারছিল না যে যদি তাদের আত্মসমর্পণই করতে হয় তারা তাহলে এত সময় চাইছে কেন। অন্যান্য অফিসার বলে যে তারা লড়াইয়ের জন্য প্রস্তুতি নিচ্ছে। যখন তাদের সকল ব্যাগ সুড়ঙ্গে দিয়ে বের করা শেষ হয়ে গেছে, তারপর তারা সেই সুড়ঙ্গটিকে একটি আলমারি দিয়ে ঢেকে ফেলে এবং সকল কিছু তারা মুছে দেয় যাতে কোনো কিছু চিহ্ন না পায় এবং তারা সেখান থেকে বেরিয়ে পড়ে। এরপর সকল বন্দী ব্যাংক থেকে বেরিয়ে আসা শুরু করে। ঠিক তখনই ব্যাংকের ম্যানেজার আসে। ক্যাপ্টেন তাকে জিজ্ঞেস করে যে পার্কিং এর ছাদ ছাড়া ব্যাংক থেকে বের হওয়ার অন্য কোনো রাস্তা আছে কি, কিন্তু ব্যাংকের ম্যানেজারের মতে অন্য কোনো রাস্তা ছিল না। এরপর ক্যাপ্টেন মারিওকে কল করে, কিন্তু তখন তাদের ফোন বন্ধ ছিল। এরপর সে উকিলের নাম্বারেও কল করে, কিন্তু সেই উকিলের নাম্বারও বন্ধ পাওয়া যায়। তখন ক্যাপ্টেনের সন্দেহ আরও বাড়তে থাকে। তখন ক্যাপ্টেন সে হঠাৎ একটি ড্রেনের ঢাকনা দেখতে পায়। এদিকে গিয়ে সে বুঝতে পারে যে তারা বেরোনোর জন্য অন্য রাস্তা নিয়েছে, অর্থাৎ তারা তাকে বোকা বানিয়েছিল এতক্ষণ। ভিতরে সবাই মিলে মালপত্র সুড়ঙ্গে দিয়ে নিচে চলে যায় এবং নৌকায় তুলতে থাকে এবং ফার্নান্দো ব্যাংকের ভিতরে একটি লাল কাপড় বিছিয়ে তাতে সকল অস্ত্র সাজিয়ে রাখে। কিন্তু এই ফুটেজে দেখা যায় যে সেই অস্ত্রগুলো নকল, এগুলো আসলেই খেলনা, কারণ সে ফ্রেন্ডস আইনে যে কেউ ভুলেও একটি গুলি চালাক। আর অস্ত্রগুলো যদি নাই রাখে তাহলে পুলিশ কিভাবে বুঝবে যে অস্ত্রগুলো নকল, তাই তারা সেই অস্ত্রগুলো সেখানে রেখে দেয়। তখন বাহিরের ক্যাপ্টেন অন্যান্য অফিসারদেরকে বোঝানোর চেষ্টা করে যে তারা এই সুড়ঙ্গের রাস্তা দিয়ে বেরিয়ে গেছে এবং তাদের ফোনও বন্ধ আছে, ভিতরে আর কেউই নেই। কিন্তু অফিসার ক্যাপ্টেনের কথা মানছিল না। ঠিক তখনই ব্যাংকের ভিতরে থাকা সকলেই বেরিয়ে আসতে শুরু করে। তখন অন্যান্য অফিসার ক্যাপ্টেনের কথা মেনে নেয় এবং স্পেশাল ফোর্স আনায়। একদল সৈন্য ড্রেনের রাস্তা দিয়ে ভিতরে প্রবেশ করে, আরেক দল ব্যাংকের ভিতরে প্রবেশ করে। পুরো ফোর্স ব্যাংকের ভিতরে প্রবেশ করে। যখন ফোর্স বেসমেন্টে পৌঁছায় তখন তারা পায়ের ছাপ দেখতে পায়। তখন সেখানে সেই আলমারি সরিয়ে দেখে যে এখানে একটি সুড়ঙ্গ আছে এবং এই সুড়ঙ্গ দিয়েই তারা চলে গেছে। এক্ষেত্রে আমরা দেখতে পারি যে তারা যে নৌকাটি নিয়েছিল সেই বুটের ইঞ্জিন চালু হচ্ছিল না, তাই তারা বৈঠা দিয়ে এগোতে শুরু করে। এরপর আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পাই যে ফার্নান্দো আগেই ভেবেছিল যে পুলিশ তাদের সুড়ঙ্গের প্ল্যানও বুঝতে পারে, সেই কারণে তারা অন্য রাস্তা বেছে নিয়েছিল, অর্থাৎ যে সুড়ঙ্গ দিয়ে তারা চলে এসেছে সেই সুড়ঙ্গ দিয়ে বের হবে না, অন্য সুড়ঙ্গ দিয়ে অনেক দূরে চলে যাবে। এবং ক্যাপ্টেন তাদের অস্ত্রগুলোও দেখতে পায় এবং সে এটা বুঝে যায় যে সম্পূর্ণটাই নকল অস্ত্র। অন্যদিকে বুটের ইঞ্জিন চালু হয়ে যায় এবং তারা দ্রুত এগিয়ে যেতে শুরু করে। ক্যাপ্টেন সবাইকে গালিগালাজ করতে করতে তাড়াহুড়ো করে সুড়ঙ্গে ঢুকে, কিন্তু সেখানে কাউকে পায় না।
তারা অনেক দূরে চলে যায় যেখানে তাদের জন্য আগে থেকে একটি গাড়ি রাখা ছিল। তো ড্রাইভার এমন এক জায়গায় তাদের গাড়িটি রাখে যেখানে একটি ম্যানহোলের গর্ত ছিল। এরপর তারা ম্যানহোল দিয়ে উপরে উঠে যায় এবং এই ক্ষেত্রে খুব ভালোভাবে তারা গাড়িতে ওঠে এবং তারা সমস্ত মালামাল উপরে উঠাতে শুরু করে। এদিকে ব্যাংকের কাছে ক্যাপ্টেন সুরঙ্গ দিয়ে সে নালা পর্যন্ত পৌঁছায়। তাদের সকল মালামাল গাড়িতে উঠানোর পরে সেই ঢাকনা লাগিয়ে দেয়, কিন্তু যাওয়ার আগে দেখে যে একটি পুলিশের গাড়ি তাদের সামনে দিকে চলে যায়। তারা এই দেখে অনেক ভয় পেয়ে যায়, কিন্তু পুলিশের গাড়ি তাদের সামনে দিয়ে চলে যায়। তারপর তারা সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলে। তখন মারিও বলে যে এই ভ্যান এখন পৃথিবীর সবচেয়ে দামি ভ্যানে পরিণত হয়েছে এবং তারা সহজেই সেখান থেকে পালিয়ে যায়। এরপর ব্যাংকের দৃশ্য দেখানো হয়, সেটি কত দূর ছিল। ব্যাংকে পুলিশ তাদের সকল অস্ত্র দেখে এবং ভাঙ্গা লকারের সামনে দাঁড়িয়ে হতবাক হয়ে যায়, কিভাবে এরা সবাইকে বোকা বানালো। এর পরের দৃশ্য আমরা দেখতে পাই যেখানে টাকার সামনে সবাই বসে থাকে। তারা সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলে, কারণ এটি কোনো স্বপ্ন নয়, একদমই বাস্তব। তারা সবাই উদযাপন করা শুরু করে। কিছুক্ষণ পর সবাই মিলে টাকা গুনতে শুরু করে এবং ভিজে যাওয়া নোটগুলো শুকাতে শুরু করে এবং যে গাড়িটি দিয়ে তারা টাকা এনেছে সেই গাড়িটিকেও পুড়িয়ে ফেলে যাতে কোনো প্রমাণ না থাকে। এরপর সবাই টাকা ভাগাভাগি করে নেয় এবং সবাই আনন্দের দিন কাটাতে শুরু করে এবং অনেকে অনেক জিনিস কেনাকাটা করে। কিন্তু অনেক টাকা হওয়ার কারণে আলবার্তোকে একটি বেশি মাত্রায় উশৃঙ্খল দেখতে পাই। একদিন তার স্ত্রী তাকে একটি মেয়ের সাথে চুমু খেতে দেখে, ফলে তাদের মধ্যে ঝগড়া হয়। ঠিক সেই ঘটনা ঘটে যা আমরা ভয় পেয়েছিলাম। সে সরাসরি পুলিশের কাছে গিয়ে বলে দেয় যে তার স্বামী আলবার্টোই সেই ব্যাংক ডাকাতির জন্য দায়ী। তারপর পুলিশ আলবার্তোকে গ্রেপ্তার করে এবং তার বাড়ি থেকে অনেক টাকা উদ্ধার করে। আর ফার্নান্দো এই খবরটি টিভি থেকে জানতে পারে। আর ফার্নান্দো তখন একটি ট্যাক্সিতে করে অন্য কোথাও যাইতেছিল। ট্যাক্সি ড্রাইভার তাকে বলে যে পুলিশ চোরকে এখানেই কোথাও খুঁজছে। ড্রাইভার ভাবে যে এত বড় ডাকাতি কোনো সাধারণ লোক প্ল্যান করতে পারবে না, এটা নিশ্চয়ই কোনো বড় নেতা। সে এখন হয়তো আয়ারল্যান্ডের মতো দূরের কোনো জায়গায় চলে গেছে। কিন্তু ড্রাইভার জানতো না যে ডাকাতির মাস্টার মাইন্ড তার পিছনের সিটেই বসে আছে। এরপর একে একে সবাইকে ধরা হয়। এরপর মারিওর অবস্থা সবচেয়ে খারাপ হয়। সে তার মেয়ের সাথে সময় কাটাচ্ছিল। এরপরে ফার্নান্দোর দৃশ্য দেখানো হয়, সে ক্যাম্পিং করছিল। তখন পুলিশ তার আইডি চায়। ফার্নান্দো তখন বুঝে যায় এবার আর রক্ষা নেই, পুলিশ তাকে চিনে ফেলেছে। পরের দিন আমরা দেখতে পারি যে ফার্নান্দো জেল থেকে বের হচ্ছে। বাইরের গাড়িতে তার বন্ধুরা তার জন্য অপেক্ষা করতেছে এবং তাকে নিতে এসেছে। এবং এই ঘটনার জন্য তাদের কারোরই খুব বেশি সাজা হয় না, কারণ এই ডাকাতি করার জন্য তারা আসল বন্দুক ইউজ করেনি এবং ব্যাংকের কর্মকর্তা বা গ্রাহক কারোর সাথে কোনো খারাপ আচরণ করেনি এবং কাউকেও মারেনি। তাই তাদের সাজা একটু কম হয়। তবে মারিওর একটু সাজা বেশি হয়, কারণ তার আগেরও কিছু কেস ছিল। এরপর আমরা দেখতে পাই যে তারা আবারও টাকা গুনতে শুরু করে এবং তাদের কাছে আরও অনেক টাকা আছে। তখন আমরা জানতে পারি যে তারা আগে থেকেই পরিকল্পনা করেছিল যে তাদের হয়তো একদিন ধরা পড়া লাগবে। তাই তারা কিছু টাকা নিজেদের কাছে রেখে বাকি টাকা একটি গোপন জায়গায় রেখেছিল, যাতে তারা ধরা পড়ার পরে যখন বের হবে তখন বাকি জীবনটা খুব ভালোভাবেই কাটাতে পারবে। এরপর মুভির শেষে এই গল্পের বাস্তব কিছু দৃশ্য দেখানো হয়, ব্যাংকের আসল ফুটেজ দেখানো হয়। এরপর সুড়ঙ্গ, নৌকা এবং ড্রেনের রাস্তাও দেখানো হয়। বেসিক্যালি ব্যাংক অনুমান করছিল যে সেখানে $25 মিলিয়ন ছিল, কিন্তু পুলিশ মাত্র $2 মিলিয়ন উদ্ধার করেছে এবং 8 কিলো স্বর্ণ উদ্ধার করেছে। তো বন্ধুরা, আজকের সত্য ঘটনার গল্পটি আপনার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটিতে একটি লাইক করবেন। আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আর আমি খুব শীঘ্রই নতুন আরও একটি ভিডিও নিয়ে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। বাই বাই, টেক কেয়ার।